কোনো ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে নয়, শুধুমাত্র তথ্যের ওপর ভিত্তি করে। কোনো অভিযোগ নয়, লক্ষ্য হল সমাধান। আজকে আমরা রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক অর্থনীতিকে কাটাছেঁড়া করে দেখব, বোঝার চেষ্টা করব কিভাবে মানুষের অভিযোগ থেকে সুশাসনের পথে এগোনো যায়। চলুন গভীরে গিয়ে পুরো বিষয়টাকে বোঝা যাক। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে রানীগঞ্জ শুধু একটা কেন্দ্র নয়, এটা একটা রণক্ষেত্র। একদিকে গ্রামের মানুষের আকাঙ্ক্ষা আর অন্যদিকে শহরের বাস্তবতা, দুটো এসে এখানে মেশে। এখানকার মাটি, এখানকার মানুষ আর তাদের প্রতিদিনের লড়াইটাই ঠিক করে দেয় যে রাজ্যের ক্ষমতার হাওয়া কোন দিকে বইবে। আজকের এই বিশ্লেষণে আমরা মোট 5টা ধাপ পেরোব। প্রথমে আমরা রানীগঞ্জের মানুষের জীবনযাত্রাকে বুঝব, তারপর ভোটের রায়কে বিশ্লেষণ করব, গভীরে গিয়ে দেখব মানুষের অসন্তোষের আসল কারণগুলো কি। এরপর একটা তথ্যভিত্তিক সুশাসনের রূপরেখা তৈরি করব, আর সবশেষে বিশ্বাস ফিরিয়ে আনার পথটা খুঁজে বের করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, রানীগঞ্জের স্পন্দন। মানে এখানকার মানুষ কারা এবং তথ্যের আয়নায় তাদের প্রতিদিনের জীবনযুদ্ধটা ঠিক কেমন, সেটাই আমরা এখন দেখব। আচ্ছা, রানীগঞ্জে কারা বাস করেন? যদি আমরা এখানকার জনসংখ্যার দিকে তাকাই, তাহলে দেখব প্রায় 28% মানুষ তপশিলি জাতিভুক্ত। এদের মধ্যে নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের উপস্থিতি কিন্তু রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। তপশিলি উপজাতির সংখ্যা প্রায় 4%, আর বাকি 68% অন্যান্য সম্প্রদায়ের মানুষ। এই সামাজিক গঠনটা এখানকার রাজনীতির সব সমীকরণকে গভীরভাবে প্রভাবিত করে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ডেটা। দেখুন, এখানে ভাষাগত বৈচিত্র্যটা খুব স্পষ্ট। প্রায় 56% মানুষ বাংলায় কথা বলেন, ঠিকই, কিন্তু একটা বেশ বড় অংশ, মানে প্রায় 35% মানুষ হিন্দিভাষী। এর মানে শুধু সংস্কৃতির মিশ্রণ নয়, এর মানে হলো ভোটারদের অগ্রাধিকারের তালিকাতেও ভিন্নতা আছে। আর এই ব্যাপারটা বোঝা যে কোনো রাজনৈতিক কৌশলের জন্য খুব জরুরি। মানুষের প্রতিদিনের জীবনের আসল সমস্যাগুলো কি, তথ্য কি বলছে? দেখুন, আন্দাল ব্লকের মতো একটা জায়গায় পাকা রাস্তা রয়েছে মাত্র 15 কিলোমিটার। কর্মসংস্থানের হার মাত্র 31.6%, মানে বেকারত্ব চরমে। এর সাথে যোগ করুন লাগাতার চালের দাম বৃদ্ধি আর প্রত্যেক বছর বন্যার ভয়। এই সংখ্যাগুলো আসলে সংখ্যা নয়, এগুলো মানুষের রোজকার হয়রানির একটা জ্বলজ্বন্ত ছবি। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। মানুষ তাদের পরিস্থিতি আর স্বপ্নগুলোকে ব্যালট বাক্সে কিভাবে প্রকাশ করেছে, কেন করেছে, এবার সেই ভোটের রায়ের গভীরে আমরা প্রবেশ করব। স্ক্রিনের দিকে একবার দেখুন, একটা জিনিস কিন্তু বেশ ভাবার মতো। 2011 সালে যেখানে প্রায় 78% বেশি মানুষ ভোট দিয়েছিলেন, 2021-এ সেটা কমে দাঁড়িয়েছে 72%। এই যে প্রায় 6% ভোটদান কমে গেল, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা কি নিছকই সিস্টেমের প্রতি উদাসীনতা, নাকি এর পেছনে আরও গভীর কোনো হতাশা কাজ করছে? গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর এই আস্থার ক্ষয় ঠিক কিসের ইঙ্গিত দেয়? কিন্তু আসল প্রশ্নটা হল, যারা ভোট দিয়েছেন তাদের ভোটগুলো গেল কোথায়? এই প্রশ্নের উত্তরটার মধ্যেই লুকিয়ে আছে রানীগঞ্জের রাজনৈতিক পট পরিবর্তনের মূল গল্পটা। এখানে দেখুন, 2016 থেকে 2021-এর মধ্যে একটা রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। বামেদের ভোট 42% থেকে এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে 12%। ভাবুন, প্রায় 30% ভোটের একটা বিরাট শূন্যস্থান তৈরি হলো। এই ভোটটা গেল কোথায়? প্রায় পুরোটাই চলে গেল বিজেপির দিকে, যাদের ভোট 18% থেকে বেড়ে 41% হয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে, তবে সামান্যই, 35 থেকে 43%। তাহলে আসল খেলাটা কি হলো? তৃণমূলের উত্থান নয়, আসল ঘটনাটা হলো বামেদের পতন, আর সেই ভোটটা বিজেপির দিকে যাওয়া। আর এই বিরাট ওলটপাল্টের ফল কি হল? 2021 সালে জয়ের ব্যবধান ছিল মাত্র 3,500 ভোট। এর মানে হলো এই কেন্দ্রটার ভাগ্য একটা সরু সুতোর উপর ঝুলছে। খুব অল্প কিছু সংখ্যক ভোটার, যারা যে কোনো দিকে যেতে পারেন, তাদের সিদ্ধান্তের উপরেই এখানকার ভবিষ্যৎ নির্ভর করছে। তৃতীয় পর্ব, অসন্তোষের ব্যবচ্ছেদ। আমরা দেখলাম কি হয়েছে, এবার দেখব কেন হয়েছে, মানুষ কেন এত ক্ষুব্ধ। আমরা এখন ভোটের ফলাফলের পেছনের কারণগুলো দেখব, যা কোনো একটা দলকে নয়, বরং পুরো ব্যবস্থাটাকে কাঠগড়ায় দাঁড় করায়। এই পর্বের মূল বিষয়বস্তু হল আস্থার সংকট। এক কথায় বলতে গেলে এটা হলো বিশ্বাসের অভাব। এটা শুধু কোনো রাজনৈতিক দলের সংকট নয়, এটা সাধারণ মানুষ আর সিস্টেমের মধ্যে তৈরি হওয়া একটা গভীর ফাটল। মানুষের অভিযোগের তালিকাটা একবার দেখুন। সরকারি প্রকল্পে কাটমানি, বন্যাত্রাণ বা পেনশনের টাকা চুরি, রেশনে খারাপ মানের জিনিস দেওয়া, NH-19-এর মতো গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গর্ত, শিক্ষক নিয়োগে দুর্নীতি আর তার উপর নির্বাচন পরবর্তী হিংসার ভয়।
এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো সমস্যা নয়। যখন এই সব কিছু একসাথে ঘটে তখন মানুষের মনে একটা গভীর ক্ষোভ জমা হতে বাধ্য। দেখুন, আমাদের দেশের সংবিধান প্রত্যেক নাগরিককে একটা মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দেয়। আর এই ব্যবস্থায় মানুষের কথা, তাদের বক্তব্য নিছক অভিযোগ নয়, এটা সিস্টেমকে দায়বদ্ধ রাখার একটা উপায়। কিন্তু যখন পরিষেবা পেতে গিয়ে মানুষকে বারবার হোঁচট খেতে হয়, তাদের কথা শোনা হয় না, তখন বিশ্বাসে চির ধরাটা খুব স্বাভাবিক। এই যে ক্ষোভ, এটা তৈরি হওয়ার একটা প্যাটার্ন আছে, খুব সহজ। ভাবুন, একটা বন্যা হলো, তারপর সরকারের থেকে ত্রাণ এলো, কিন্তু মাঝপথে সিস্টেমের কোনো ফাঁক ফোকর বা দুর্নীতির কারণে সেই ত্রাণ আর সাধারণ মানুষের কাছে পৌঁছল না। ফল, শাসনের ওপর থেকে মানুষের বিশ্বাসটাই পুরোপুরি চলে গেল। তো এই পরিস্থিতিতে ভোটারের সামনে ছবিটা কী ছিল? একদিকে শাসক দলের একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, যার শক্তি হল দলের সমর্থন, কিন্তু দুর্বলতাও আছে, ৭-৭টা ফৌজদারি মামলা আর বহিরাগত হওয়ার একটা ধারণা। আর অন্যদিকে প্রতিদ্বন্দ্বী হলেন স্বচ্ছ ভাবমূর্তির একজন স্থানীয় ডাক্তার। এই বহিরাগত বনাম স্থানীয় বা অভিযুক্ত বনাম স্বচ্ছ, এই ধারণাগুলো কিন্তু ভোটের সময় খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। চতুর্থ পর্ব। অনেক তো হলো সমস্যার কথা, এবার আসা যাক সমাধানের কথায়। শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, তথ্যের ওপর ভিত্তি করে তার সমাধানের একটা পথ তৈরি করতে হবে। এমন একটা পরিকল্পনা যা শুধু প্রতিশ্রুতি দেবে না, বরং সেটাকে বাস্তবায়নের পথও দেখাবে। আর এই সমাধানের রূপরেখাটা তৈরি করার সময় একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো মানুষের তথ্যের সুরক্ষা আর তাদের সম্মতি। ভারতের নতুন আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এবং তাদের অনুমতি নিয়েই সেই তথ্য জনকল্যাণে ব্যবহার করাটা বাধ্যতামূলক। এটা তাদের অধিকারের প্রতি একটা সম্মান। যে কোনো পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা সহজ কিন্তু শক্তিশালী বার্তা লাগে। এখানে চতুর্মুখ ধারণাটা ব্যবহার করা যেতে পারে। যেমন শিব, যিনি দুর্নীতির বিনাশকারী, মানে দুর্নীতিকে নির্মূল করার প্রতিশ্রুতি। বিষ্ণু, যিনি স্থিতিশীলতা বজায় রাখেন, মানে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার আশ্বাস। ব্রহ্মা, যিনি নতুন কিছু সৃষ্টি করেন, অর্থাৎ নতুন শিল্প, নতুন চাকরি আর বিকাশের স্বপ্ন। আর মা দুর্গা, যিনি রক্ষা করেন, মানে নারী সুরক্ষা থেকে শুরু করে স্থানীয় সংস্কৃতি রক্ষা। এই বার্তাগুলো মানুষের আবেগের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। এই পরিকল্পনার একটা বড় ভিত্তি হল দুর্গাপুর আন্দাল অ্যারোট্রোপোলিস। প্রস্তাবিত বিনিয়োগ ৩,০০০ কোটি টাকা। এটা কিন্তু এই অঞ্চলের অর্থনীতির জন্য একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। কিন্তু ৩,০০০ কোটি টাকা, এর মানেটা কি সাধারণ মানুষের জন্য? এর মানে হল প্রায় ২০,০০০ নতুন চাকরি। কারণ দিনের শেষে মানুষের কাছে রুটি রুজিটাই আসল। এই অর্থনৈতিক সুযোগটাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। বড় প্রকল্পের পাশাপাশি একদম বেসিক পরিষেবাগুলো, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা জল জীবন মিশন, সেগুলোর ১০০% বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। মানে কোনো কাটমানি নয়, কোনো হয়রানি নয়, পরিষেবার সোজা মানুষের দরজায় পৌঁছে দিতে হবে। এটাই আগের ব্যর্থতাগুলোকে মোকাবিলা করে বিশ্বাস ফিরিয়ে আনবে। এছাড়াও আরও কয়েকটা খুব জরুরি বিষয় আছে, যেমন ধরুন ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে NH-19-এর 4 লেনিং আন্দালে একটা ফুড প্রসেসিং পার্ক, যেটা গ্রামের দিকে প্রায় ৫,০০০ চাকরি তৈরি করতে পারে। আর যুবকদের জন্য স্কিল সেন্টার এবং মহিলাদের সুরক্ষার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট, সব মিলিয়ে একটা সম্পূর্ণ বিকাশের প্যাকেজ। পঞ্চম এবং শেষ পর্ব। সব তো হলো, কিন্তু আসল চ্যালেঞ্জটা এবার এই সব পরিকল্পনাকে কাগজ থেকে নামিয়ে বাস্তবে রূপ দেওয়া, মানুষের হারানো বিশ্বাসটা ফিরিয়ে আনা। কিভাবে হবে সেই কাজ? প্রথম মাসটা খুব জরুরি। এমন কিছু কাজ করতে হবে যা মানুষ নিজের চোখে দেখতে পায়, অনুভব করতে পারে। যেমন যে গ্রামগুলো এতদিন উপেক্ষিত ছিল সেখানে গিয়ে অভিযোগ শিবির করা, স্থানীয় মেলা বা অনুষ্ঠানে গিয়ে মানুষের সাথে কথা বলা, আর সরকারি যোজনাগুলো সত্যি সত্যি মানুষের ঘরে পৌঁছাচ্ছে কিনা তা দেখার জন্য টিম নামানো। এই ছোট ছোট কাজগুলোই কিন্তু আবার বিশ্বাস তৈরি করার প্রথম ধাপ। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, শুধু ডেটা আর সিস্টেম দিয়ে কি মানুষের জন্য একটা মর্যাদাপূর্ণ শাসন ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব? এই বড় প্রশ্নটার মধ্যেই কিন্তু রানীগঞ্জের আসল চ্যালেঞ্জ এবং সুযোগ দুটোই লুকিয়ে আছে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।